হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এনএস ক্যারিয়ার একাডেমি। আজকের সেশনটি অত্যন্ত ইম্পর্ট্যান্ট, কারণ ডাব্লিউবি লেডি কনস্টেবল মেনের যে পরীক্ষাটা গত সপ্তাহে হয়েছে, অর্থাৎ 21 জানুয়ারিতে যে পরীক্ষাটা সম্পন্ন হয়েছে, তার অঙ্ক থেকে যে প্রশ্নগুলো এসে সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাতে করে যারা পরীক্ষা দিয়েছো লেডি কনস্টেবল মেন, তাদের কিন্তু কত স্কোর হচ্ছে ম্যাথস থেকে সেটা অবশ্যই তোমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারছো। এবং তার সাথে যারা ডাব্লিউবিপি, কেপি বা পিএসসির পরীক্ষাগুলো দেবে, সামনেই তোমাদের পিএসসির ফুডের পরীক্ষা রয়েছে, মিসেলেনিয়াস পরীক্ষা রয়েছে, তারা অবশ্যই এই ক্লাসটা দেখো, কারণ যে প্রশ্নগুলো এসছে এই রকমই প্রশ্ন তো তোমাদেরও পরীক্ষায় আসবে। তো চলো শুরু করব আজকের সেশন। দেখে নেবো আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে। এবং আজকের সেশন শুরু করার আগে তোমাদেরকে আর একটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে, হ্যাঁ দেখো প্রশ্ন দেখতে পাচ্ছ, এই যে প্রশ্নগুলো এসছে তোমাদের পরীক্ষায় একদম হুবহু কমন এসছে, হুবহু কমন। এই প্রথম প্রশ্নই আমি একদম সেম নাম্বার দিয়েই করিয়েছি। চলো, সেশনটি অত্যন্ত ইন্টারেস্টিং হতে চলেছে। একটি সংখ্যাকে 899 দ্বারা ভাগ করলে 63 ভাগশেষ থাকে। সংখ্যাটিকে যদি 29 দ্বারা ভাগ করা হয়, ভাগশেষ কত থাকবে? তাহলে আমরা কি কি বলেছিলাম আমি, এইখানে যে ভাগশেষটা থাকবে সেটাকে এই সংখ্যা দ্বারা ভাগ করো, অর্থাৎ 29 দ্বারা ডিভাইড করো। দেখো 29 ইন্টু 2 কত হচ্ছে 58, তাহলে 63 মাইনাস হচ্ছে 58 অর্থাৎ কত 5। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান ডি 5। একদম সেম অপশান সমেতে কিন্তু এই কোশ্চেন আমি তোমাদেরকে করিয়ে দিয়েছি। এই একটি প্রশ্নই নাই, এরকম অনেকগুলো প্রশ্ন তোমরা আজকে সেশনে দেখতে পাবে, যেগুলো তোমাদেরকে আমি রীতিমতো করিয়ে দিয়েছি। ঠিক আছে, চলো এই যে প্রশ্নটি রয়েছে, এই প্রশ্নটি আমি তোমাদের করিয়েছিলাম এখানে 50 মিনিটস ধরে, এখানে রয়েছে 45 মিনিটস, বাকি সবই সেম। কি রয়েছে? স্রোতের প্রতিকূলে একটি নৌকা 45 মিনিটে 12 কিমি যায়। স্থির জলে নৌকার বেগ 30 কিমি প্রতি ঘন্টা হলে নদীর স্রোতের বেগ কত বের করতে বলা হয়েছে। ঠিক আছে, তো এখানে তাহলে কি বলা রয়েছে, স্রোতের প্রতিকূলে একটি নৌকা এত মিনিটে এত কিমি যায়। তাহলে স্পিড কত হচ্ছে, প্রতিকূলে গতিবেগ মানে ওয়াই ধরতে বলেছি আমি। তাহলে ওয়াই সমান কি, ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম। ডিস্টেন্স হচ্ছে 12 কিমি, ডিভাইডেড বাই টাইম হচ্ছে, দেখো 45 মিনিটস মানে 45/60 আওয়ার। ওকে, সো 45/60, সো 60 চলে এলো ওপরে। দেখো 15 দিয়ে 3 15 45, 4 15 60, আর 3 দিয়ে 3 4 12, তাহলে 4 4 হয়ে যাচ্ছে কত এখানে 16। ঠিক আছে, 4 4 হয়ে গেল 16। এটা হচ্ছে প্রতিকূলে গতিবেগ। স্থির জলে নৌকার বেগ 30, তার মানে বোটের নিজের গতিবেগ 30 কিলোমিটার/আওয়ার। নদীর স্রোতের বেগ কত? দেখো ভালো করে খেয়াল করো, এই নদীর নৌকার গতিবেগ যদি, স্থির জলে নৌকার গতিবেগ যদি 30 হয় আর প্রতিকূলে গতিবেগ 16 হয়, তার মানে কমে গেল। কতটা কমলো? 14 কমে গেল। তার মানে এই কমে যাওয়ার কারণ কি? স্রোত, তাই না? স্রোত বাধা দান দিয়েছে, তার মানে 14 হচ্ছে স্রোতের গতিবেগ, যেটা রয়েছে অপশান এতে রয়েছে। ঠিক আছে, অপশান এতে রয়েছে। আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে, এবং পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা 11 নম্বর প্রশ্ন রয়েছে। তোমাদের বিশ্বাস হবে কি না আমি জানি না, আমি তোমাদের স্ক্রিনশট দিয়ে দেবো। এই যে প্রশ্নটি রয়েছে এটার হুবহু সেম কোশ্চেন আমি তোমাদের করিয়ে দিয়েছি, যেটার অ্যান্সারও আমার মনে রয়েছে যে 24,000 অ্যান্সার এসেছিল আমাদের। ঠিক আছে, এই পুরো এই কোশ্চেনটাই আমি করিয়েছি তোমাদের। এক ব্যক্তি একটি টিভি 10% ক্ষতিতে বিক্রি করলো। যদি আরও 5,600 টাকা বেশি দামে বিক্রি করতো তবে 18% লাভ হতো। 20% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে? তো এখানে আমি তোমাদের কিভাবে করিয়েছিলাম, দেখো 10% ক্ষতি মানে -10, আর এইদিকে হচ্ছে 18% লাভ, তার মানে +18। এই দুটোর গ্যাপ কত বলেছিলাম, এইদিকে -10, এদিকে +18, মানে গ্যাপ হচ্ছে 28-এর গ্যাপ। বুঝতে পারলে? মনে করো এরকম, এখানে তোমার 0 রয়েছে, 0 থেকে এখানে তুমি এলে 18-তে, আর -10 হচ্ছে এদিকে রয়েছে। তাহলে গ্যাপটা কত? এদিকে 10 পয়েন্ট, এদিকে 18 পয়েন্ট, টোটাল গ্যাপ হচ্ছে 28। তাহলে 28 ইউনিট মানে আমরা দেখতে পাচ্ছি 5,600 রয়েছে। তাহলে 1 মানে 28 দুগুণ 56, 200, 1 মানে 200, আর আমাদের বলা রয়েছে কত এখানে। দেখো এটা আমরা হিসেবটা করেছি কি 100-এর উপরে হিসেব হয়েছে, তাই না, পার্সেন্টেজ যেহেতু। তাহলে 100 মানে কত? 100 মানে হয়ে যাচ্ছে আমাদের 20,000 টাকা। এই 20,000 টাকার উপরে এবার আমরা যদি 20% প্রফিট করি, দেখতে পাচ্ছ সকলে, হ্যাঁ 20,000-এর উপরে আমরা যদি এবার 20% প্রফিট করি তাহলে কত টাকা হবে? 20%, তাহলে দেখো 20 20 400। সো এখানে আমাদের বাড়বে কত?
4000 বাড়বে। দেখো পার্সেন্টেজ দিয়ে দুটো শূন্য কাটবে, শূন্য দিয়ে শূন্য কাটবে, তাহলে 20 আর 20 থাকলে কত থাকবে? 4000 টাকা। তাহলে 4000 টাকা বাড়বে, টোটালে গিয়ে দাঁড়াবে কত? 20000 প্লাস 4000 মানে 24,000, অর্থাৎ 24,000 টাকা। আমি তোমাদের বললাম প্রথমে যে 24,000 এটার অ্যান্সার, এবং আমার রীতিমতো মনে রয়েছে যে এটার অ্যান্সার 24,000 এসেছিল। ঠিক তার পরের প্রশ্ন রয়েছে 12 নম্বর প্রশ্ন। কিভাবে সলভ করা যায় 12 নম্বর প্রশ্ন? এটা তো একদম ইজি কোশ্চেন। দেখো এই এত ইস টু এত সমান 1:3 রয়েছে, x:y বের করতে হবে। আমরা একদম নর্মাল ওয়েতেই যদি যাই তাহলে কি করব? দেখো y করে দেবো 4x মাইনাস 3y ডিভাইডেড বাই 2x প্লাস 3y ইকুয়াল টু 1:3 মানে 1/3। এটা গুণ করে দাও, 3 4 12, x মাইনাস 9y, আর এদিকে হচ্ছে 2x প্লাস 3y। এক্সগুলো একদিকে নিয়ে এলে কত হচ্ছে? 10x। ওয়াইগুলো একই দিকে নিয়ে গেলে কত হচ্ছে? 12y। তার মানে এক্স বাই ওয়াই করো, আর এদিকে থাকছে 12/10, অর্থাৎ 2 দিয়ে ভাগ করে দাও। ওপরে হচ্ছে 6, নিচে হচ্ছে 5, তার মানে 6:5। 6:5। এটা জানি না কার প্রশ্নপত্র, যার প্রশ্নপত্রে আমি এতক্ষণ পর্যন্ত দেখলাম সবগুলোই অঙ্ক সঠিক করেছে, ভেরি গুড। তোমাদের কতগুলো কারেক্ট হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে অ্যান্সারটা লিখে ফেলো, তোমাদের কোনটা এসছে। এবং তার সাথে প্রত্যেককে বলবো যে তোমরা এই গুরুত্বপূর্ণ সেশনগুলো যদি প্রতিদিন রাত্রি 9:30 পেতে চাও, তাহলে অবশ্যই প্রত্যেকে সেশনটিকে লাইক করো। এবং আরও একটা বিষয়, প্রত্যেকে সেশনটিকে লাইক করবেই, তার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ ইউটিউবের নতুন যে অ্যালগরিদম সেই অনুযায়ী তুমি চ্যানেল সাবস্ক্রাইব করলে তবেই চ্যানেলের কিন্তু প্রত্যেকটা ভিডিও লিঙ্ক পাবে, আদারওয়াইজ কিন্তু ক্লাসের লিঙ্ক পাবে না, ক্লাস মিস করবে তোমরা, ঠিক আছে? সো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটিকে। 20 পাতার একটি বইতে একটি পাতা হারিয়ে গেছে, বাকি পাতাগুলোর নম্বরের সমষ্টি 195, হারিয়ে যাওয়া পাতাটির নম্বর দুটি হলো। আমার এই প্রশ্নটা খুব ভালো লেগেছে, খুব সুন্দর প্রশ্ন। দেখো এটা প্রথমে দেখো 20টি পাতা যদি থাকে তাহলে এরকম থাকবে 1 প্লাস 2 প্লাস 3, টোটাল যোগ করলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 20টি পাতার কত কত সাম হবে সেটা বের করে নাও। ইয়েস, দেখতে পাচ্ছ সকলে। কালারটা আমি একটু চেঞ্জ করি, আই থিঙ্ক তাহলে বেটার হবে। ঠিক আছে, তাহলে দেখো সাম মানে যোগফল, যোগফল কত? n/2, n/2 আর 2, আচ্ছা 20 এখানে রয়েছে, যাই হোক আমি এইভাবেই দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 1 প্লাস 20 মানে 1 প্লাস লাস্ট টার্ম যেটা রয়েছে, তাহলে n এর মান কত এখানে? 20। তাহলে 20/2 ইন্টু কত হচ্ছে এখানে? 21, 2 20 আর 1, তাহলে 2 দিয়ে এটা কেটে দিলে কত হবে? 10 হবে। তাহলে এখান থেকে হচ্ছে 210। তার মানে 20টি পাতায় যদি থাকতো, কোনো পাতা যদি না হারিয়ে যেত, তাহলে টোটাল আমরা পেতাম 210, বাট এখানে 195 পাওয়া গিয়েছে। তাহলে 195 যদি পাওয়া গিয়ে থাকে, তাহলে যেটা হারিয়ে গেছে সেটার ভ্যালু কত হচ্ছে? এখানে 5, এখানে 10, 15। ঠিক আছে, দুটো যোগফল হচ্ছে 15, যে পাতাটা হারিয়েছে। তাহলে কোন দুটো যোগফল 15? এই দুটো নয়, এই দুটো নয়, এই দুটো নয়, তাহলে একটাই এক্সাম্পল অপশান রয়েছে যেটা বিতে রয়েছে, 8 এবং 7। ঠিক আছে, যেটার যোগফল হচ্ছে 15। তোমরা যদি এভাবেও না পারো অপশান থেকে, তাহলে এইভাবে করবে যে যেটা হারিয়েছে সেই একটা পাতা আর তার পরের পাতা, দুটো পাতা হারিয়েছে, একটি পাতা হারিয়েছে। ঠিক আছে, একটি পাতার মধ্যে দুটো নাম্বার থাকবে, তাই না? তাহলে একটা যদি পি হয়, তারপর একটা p+1 হবে, তাহলে এই দুটো যোগফল হচ্ছে 15। তাহলে 2p ইকুয়াল টু কত হবে? 15 মাইনাস 1 মানে হচ্ছে 14, তাহলে একটা হবে কত? p ইকুয়াল টু 7। তাহলে p ইকুয়াল টু 7, তারপরেরটা কত হবে? p+1, এটা ধরেছি, তাহলে কত হচ্ছে? 8। তাহলে একটা 7, একটা হচ্ছে 8। বুঝতে পারলে? খুব সুন্দর প্রশ্ন এটা ছিল। নেক্সট কোশ্চেন রয়েছে কোথায় আমরা একটু দেখে নিই। এখানে একটা কোশ্চেন দেখতে পাচ্ছি, এই কোশ্চেন, এগুলো টাইপের কোশ্চেন আমি প্রচুর রকম করিয়ে দিয়েছি তোমাদের। ঠিক আছে, যে প্রশ্নটা এখন আমি সলভ করলাম, এই প্রশ্নটা আমি তোমাদেরকে এর আগে করাইনি, 17 নম্বরটা, কিন্তু এই যে প্রশ্নটা এখন সলভ করতে যাচ্ছি এটা অলরেডি করিয়ে দেওয়া হয়েছে। তো একটি ভাগ অঙ্কে ভাগফল ভাগশেষের 5 গুণ। দেখো এটা ভাগফল, ভাগশেষের 5 গুণ, এটা হচ্ছে ভাগফল। ভাগশেষের 5 গুণ, যেখানে ভাজক দেওয়া আছে 135, এবং কি বলেছে? ভাগশেষের 9 গুণ হচ্ছে ভাজক। তাহলে এখানে যে সংখ্যা থাকবে তার 9 গুণ যদি এটা হয়,
কার 9 গুণ করলে 135 আসবে? 15-র, তাই না? তাহলে 9 15 135 হবে, তাহলে ভাগশেষ পেয়ে গেলাম 15। এখানে বলেছে দেখো ভাগফল ভাগশেষের 5 গুণ, তাহলে এর 5 গুণ যদি এটা হয় তাহলে 5 15 75, তাই তো? তাহলে আমরা পেয়ে গেলাম ভাজক 135 দেওয়া আছে, ভাগফল 75, ভাগশেষ 15। তাহলে আমাদের ভাজ্য কত, অর্থাৎ এই সংখ্যাটা বের করতে হবে। ভাজ্য কিভাবে বের করতে হয়? 135 ইন্টু 75 যোগ ভাগশেষ। দেখো 75 দিয়ে এটাকে গুণ করতে হবে, তাহলে 1 3 5 আর 0 7 5 গুণ করো, 0 7 একে 7 0 7, 5 একে 5 0 3 7 21, 21 আর 5 26, তাহলে এই 2 এই 6, 3 5 15 আর এখানে 5 7 35, অর্থাৎ 50, 5 5 25, তাহলে 5 2 6 5 11 1 7 3 10। তাহলে দেখো এই সংখ্যার সাথে আমাদের কিন্তু 15 যোগ করতে হবে। 10140 এবং দেখো এই প্রশ্নটাও সঠিক করেছে, যার প্রশ্নপত্র খুব ভালো লাগলো। ঠিক আছে, তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 10140। ঠিক আছে, 10140 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর পরের প্রশ্ন রয়েছে 22 নম্বর প্রশ্ন। দেখো এতজনের একটি বিভাগে বালিকার সংখ্যা বালকদের সংখ্যার দ্বিগুণ। রামের স্থান উপরের দিক থেকে 17তম। যদি রামের আগে 9 জন বালিকা থাকে তবে রামের পরে কতজন বালক আছে? ভালো করে খেয়াল করো, 60 জনের একটি বিভাগে বালিকার সংখ্যা বালকদের সংখ্যার দ্বিগুণ। তাহলে টোটাল 60 জন আছে। ওকে, টোটাল 60 জন আছে, তার মধ্যে বালকদের সংখ্যা বালিকার সংখ্যা বালকদের দ্বিগুণ। বালক যদি 1 থাকে তাহলে বালিকা থাকবে দ্বিগুণ মানে 2। টোটাল 2 আর 1 3 ইউনিট। ঠিক আছে, 3 ইউনিট মানে যদি 60 হয় তাহলে 1 মানে কত হবে? 3 ইউনিট মানে 60। ঠিক আছে, বা একবার আমরা এইভাবে করে নিই, তাহলে যেহেতু জায়গার সংকীর্ণতা রয়েছে। 3 মানে এই টোটাল, তাহলে 3 মানে টোটাল, তার মধ্যে আমাদের দেখো 1 রয়েছে কতটা? 3-এর মধ্যে 1, তাহলে 60-এর মধ্যে কত? 3 20 60, তার মানে কি 20 জন বয়েজ আর গার্লস, বাকি 40 জন গার্লস। ঠিক আছে, 20 জন আর 40 জন। এবার দেখো রামের স্থান ওপরের দিক থেকে 17তম। রামের স্থান এদিক থেকে যদি 17তম হয়, আমি ধরলাম রাম এখানে রয়েছে। ক্লিয়ার? যদি রামের আগে 9 জন বালিকা থাকে, আচ্ছা রামের যদি 17 হয় তাহলে রামের আগে টোটাল কতজন থাকবে? এখানে 17 হলে রামের আগে টোটাল 16 জন আছে। এই 16 জনের মধ্যে 9 জন বালিকা। ঠিক আছে, 9 জন বালিকা এখানে রয়েছে। ওকে, তাহলে বাকি কতজন বালক? বাকি 7 জন বালক, তাই তো? 7 জন বালক, তাহলে 9 আর 7 16। এখানে যদি 7 জন বালক থাকে, রামের পরে কতজন বালক আছে? রাম একজন বালক, তাহলে টোটাল 8 জন বালক হয়ে গেল এতটুকু। ঠিক আছে, আর আমাদের টোটাল বালকের সংখ্যা হচ্ছে 20, তাহলে বাকি থাকবে আর 12 জন এখানে, তাই না? ভালো করে খেয়াল করো, 17 জন, 17 নম্বর পজিশনে রাম রয়েছে, তার আগে রয়েছে 7 জন বালক, তাহলে রামকে দিয়ে টোটাল 8 জন বালক কভার হয়ে গেল। তাহলে বাকি আর থাকবে কতজন? 12 জন বালক, যারা রয়েছে রামের পরে, অর্থাৎ অপশান সি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, এটা অনেকভাবে করা যায়, তো আমি এইভাবে তোমাদের করে দিলাম, আশা করি কোনো অসুবিধে নেই। নেক্সট কোশ্চেন রয়েছে একদম 32 নম্বর প্রশ্ন। কোনো ব্যবসায় 7,000 টাকা মোট মূল্যের মধ্যে রাম শ্যামের থেকে 200 টাকা বেশি, শ্যাম আবার যদুর থেকে এত টাকা বেশি বিনিয়োগ করেন। ব্যবসা শেষে মোট এত টাকা যদি লাভ হয়, রাম কত টাকা লাভ্যাংশ পাবে? তাহলে যদু, ঠিক আছে, দেখো যদু যদি x টাকা পায় তাহলে শ্যাম পাবে কতটা? শ্যাম পাবে x প্লাস 400। শ্যাম আবার যা পেয়েছে দেখো, রাম পেয়েছে তার থেকে 200 টাকা বেশি, তাহলে রাম পাবে আরও 200 বেশি, মানে x প্লাস 400 প্লাস 200 মানে x প্লাস 600। এই টোটাল হচ্ছে 3x প্লাস হচ্ছে 1000, তাই তো? এই 3x প্লাস 1000 এই সংখ্যাটাই দেওয়া আছে আমাদের কত? 7000।
তাহলে 3x ইকুয়াল টু কত হচ্ছে 6000। 3x মানে যদি 6000 হয়, x ইকুয়াল টু কত হচ্ছে 2000। ঠিক আছে। এবার ব্যবসার শেষে মোট দেখো 3500 টাকা যদি লাভ হয়, রাম কত টাকা পাবে। তাহলে এখান থেকে আর একটা কাজ আমাদের করতে হবে, সেটা হচ্ছে তাদের যে টাকা, প্রাপ্ত টাকা, সেই প্রাপ্ত টাকার অনুপাত বের করতে হবে আমাদের। ঠিক আছে, দেখতে পাচ্ছ সকলে। আমি একটু আমাকে হাইট করে দিই, তাহলে এই জায়গায় আমি প্রশ্নটা সলভ করতে পারবো। ইয়েস। তাহলে দেখো এখান থেকে আমরা কি বের করব, রাম, শ্যাম এবং যদু। ঠিক আছে, রাম, শ্যাম এবং যদু, আমি যে ধরলাম যে ফর যদু, তাহলে এদের টোটাল প্রাপ্ত টাকার অনুপাত কত হচ্ছে দেখো, যদু হচ্ছে 2000, ওকে, যদু হচ্ছে 2000, শ্যাম পাবে কত 2000 আরও 400, তাহলে 2400, আর রাম পাবে কত 2000 প্লাস আরও 600 মানে 2600। তাহলে আমরা যদি 00 কেটে দিই, 00 কেটে যাবে, 00 কেটে যাবে, পড়ে থাকবে 26, 24 আর 20, 2 দিয়ে ভাগ করে দাও, 13, 12 দুগুণ 24 আর 10 দুগুণ 20, টোটাল কত হচ্ছে 35। এই 35 মানে আমরা টোটাল লাভ পেয়েছি কত 3500। তাহলে 1 মানে হচ্ছে 100। আর আমাদের প্রশ্ন বলেছে রাম কত পাবে, রাম কোথায় ছিল প্রথমে, 1300 টাকা পাবে। ঠিক আছে, বুঝতে পারলে প্রত্যেকে, দেখতে পাচ্ছ সকলে, হ্যাঁ। তাহলে 1300 টাকা পাবে কিন্তু রাম। ওকে, আমরা তার পরের প্রশ্নে চলে যাচ্ছি। 33 নম্বর রয়েছে আমাদের অঙ্ক থেকে। দেখো এই যে প্রশ্নটি রয়েছে, এক ব্যক্তি 120 কিমি দূরত্ব 20 ঘন্টায় অতিক্রম করে, সেই সম্পূর্ণ পথের অর্ধাংশ মানে অর্ধেক 3/5 অংশ সময় অতিক্রম করে থাকলে বাকি অংশের ক্ষেত্রে তার গতিবেগ কত ছিল। তাহলে প্রাথমিক অবস্থায় তার গতিবেগ কত ছিল, স্পিড কত ছিল বের করো। 120 কিমি দূরত্ব 20 ঘন্টায় অতিক্রম করে, তাহলে 120 ভাগ 20 মানে মুখে মুখে হচ্ছে কি এখানে এত ঘন্টায় যায়, তাহলে 6 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে তার গতিবেগ। ঠিক আছে, সে সম্পূর্ণ পথের অর্ধাংশ এত অংশ সময় অতিক্রম করে থাকলে বাকি অংশের ক্ষেত্রে গতিবেগ কত কিমি ছিল। তাহলে সম্পূর্ণ পথ হচ্ছে 120 কিমি, তার অর্ধাংশ মানে 60 কিমি, 60 কিলোমিটার গিয়েছে কত এত অংশ সময়ে গিয়েছে। দেখো এত অংশ সময় মানে কত, টোটাল 20 ঘন্টা, তার 3/5 করো, এত অংশ সময় 5 4 5 20, তাহলে 3 4 12 ঘন্টা, তাহলে 12 ঘন্টায় গিয়েছে 60 কিলোমিটার। তাহলে সময় লেগেছে এখানে কত, এখানে গতিবেগ ছিল কত 5 কিমি প্রতি ঘন্টা। আচ্ছা, তাহলে আচ্ছা এখানে একটা জিনিস দেখো, তাহলে আমরা আরও সুবিধা হবে, সেটা হচ্ছে টোটাল 20 ঘন্টার মধ্যে অলরেডি 12 ঘন্টা সে জার্নি করে ফেলেছে। ঠিক আছে, সেই সম্পূর্ণ পথের অর্ধাংশ এত অংশ সময়ে অতিক্রম করলে তাহলে সম্পূর্ণ পথের অর্ধাংশ 12 ঘন্টায় অলরেডি অতিক্রম করে ফেললো, আর তাকে টোটাল 20 ঘন্টায় যেতে হবে। ঠিক আছে, 20 ঘন্টায় যদি টোটাল যেতে হয়, তাহলে আর বাকি থাকলো কত 8 ঘন্টা। এই 8 ঘন্টায় তাকে বাকি ডিস্টেন্স কভার করতে হবে। বাকি ডিস্টেন্স কতটা, বাকি ডিস্টেন্স দেখো আমরা দেখলাম যে 60 কিলোমিটার অলরেডি গেছে অর্ধাংশ যেহেতু, তাহলে বাকি থাকলো আরও 60 কিলোমিটার ডিভাইডেড বাই কত 8 ঘন্টায় কভার করতে হবে। তাহলে 8 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি, দেখো 4 দিয়ে ভাগ করলে 4 দুগুণ 8, 4 15 60, তাহলে 15কে 2 দিয়ে ভাগ করলে 7.2, ঠিক আছে, সরি 7.5। তাহলে এখানে আমাদের এটা কোনো কাজে লাগলো না। ঠিক আছে, এই স্পিডটা প্রাথমিক অবস্থায় যেটা, এটা কোনো কাজে লাগছে না। ওকে, শুধু এখান থেকে আমরা বুঝতে পারলাম যে টোটাল 20 ঘন্টায় জার্নি করতে হবে কমপ্লিট, এবং 120 কিলোমিটার টোটাল যাত্রাপথ। ঠিক আছে, তাহলে আরও সহজ হয়ে গেল যে 12 ঘন্টায় 8 অলরেডি যাত্রা কমপ্লিট হয়েছে, আর বাকি থাকলো 8 ঘন্টায়, 8 ঘন্টায় যেতে হবে বাকি 60 কিলোমিটার, তাহলে 60 কিলোমিটার আর 60 কিলোমিটার, এই তো টোটাল তার যাত্রাপথ 120 কিলোমিটার। ঠিক আছে, নেক্সট আমাদের যেটা প্রশ্ন রয়েছে,
35 নম্বর রয়েছে। আচ্ছা 35 নম্বর রয়েছে, দেখো পরপর দুটি সংখ্যার বর্গের পার্থক্য হচ্ছে 37। পরপর দুটি সংখ্যার বর্গের পার্থক্য 37 হলে বৃহত্তম সংখ্যাটি কত? দেখো আমি যদি ধরি একটা x+1 আর ঠিক তার আগের সংখ্যাটা তাহলে x, তাহলে এদের বর্গের পার্থক্য কত? 37। তাহলে এখান থেকে আমরা কি পাবো? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে a প্লাস বি মানে 2x+1, আর এটা মাইনাস এটা করলে কি হবে? x+1 মাইনাস এক্স, এই দুটো কেটে যাবে, শুধু হয়ে যাবে কত? 37। তাহলে এখানে 2x+1 ইকুয়াল টু কত হচ্ছে? 37। তাহলে 2x ইকুয়াল টু হচ্ছে 36 আর x ইকুয়াল টু কত হবে? 18। ঠিক আছে, x হয়ে যাচ্ছে কত? 18। x যদি 18 হয় বড় সংখ্যাটি কত হবে? তার পরের সংখ্যা কত হবে? পরের সংখ্যা 19, অর্থাৎ বড় সংখ্যাটি হচ্ছে 19। পরের প্রশ্ন রয়েছে 38 নম্বর প্রশ্ন। দেখো সেশনটি যারা দেখছো প্রত্যেককে বলবো সেশনটি অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো প্রত্যেকে, যাতে প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক তোমরা পাও। এবং তার সাথে তোমাদেরকে বলবো যে টার্গেট টেট 2023-এর কনসেপচুয়াল ম্যাথসের ব্যাচ শুরু হয়েছে। আগামীকাল সেকেন্ড ক্লাস হবে ম্যাথস এবং পেডাগজি। টোটাল হবে তোমাদের 6 মাসের ক্লাস, ভ্যালিডিটি থাকবে টোটাল 1 বছর। অর্থাৎ এবছর তোমরা যদি এখানে ক্লাস শুরু করো একদম নেক্সট টেট কিন্তু তোমাদের কভার হয়ে যাবে। বিগ সেভে এই মুহূর্তে তোমরা মাত্র 615-এ এই কোর্সটিতে জয়েন করে নিতে পারবে। লাইভ ক্লাস হবে, রেকর্ড ক্লাস হবে, মক টেস্ট সব কিছু অ্যাভেলেবেল থাকবে, পিডিএফ ক্লাস নোট সব কিছু পাবে। এবং তার সাথে আরও গুরুত্বপূর্ণ, এটা সম্পূর্ণ অঙ্ক এবং অনলাইন মক টেস্ট নিয়ে তৈরি হয়েছে ম্যাথসের এই ফাউন্ডেশন ব্যাচ, যেখানে লাইভ রেকর্ড ক্লাস থাকবে, সমস্ত লাইভ ক্লাসের রেকর্ড থেকে যাবে এবং ডাউট ক্লিয়ারিং সেশন, অনলাইন মক টেস্ট সব কিছুই থাকবে। পিএসসি ক্লার্কশিপের জন্য প্রিপারেশন করলে অবশ্যই এই কোর্সটা তোমাদের জন্য পারফেক্ট। এবং ফুড এসআইয়ের জন্য যদি প্রিপারেশন করো বা WBPSI কনস্টেবল, এসএসসি জিডি কনস্টেবল, প্রত্যেকের জন্য এই কোর্সটা কিন্তু গুরুত্বপূর্ণ। 560-তে মাত্র তোমরা পেয়ে যাবে টোটাল কোর্স। ঠিক আছে, একদম বেসিক থেকে শুরু করে চ্যাপ্টার ওয়াইজ কিন্তু ক্লাস এখানে হয়। ঠিক আছে, তো আমরা ফিরে এলাম প্রশ্নে। একটি আয়তক্ষেত্রের পরিসীমা 160 মিটার, দৈর্ঘ্য এত মিটার কমালে প্রস্থ এত মিটার বাড়ালে এটি একটি বর্গক্ষেত্রে পরিণত হয়। ঠিক আছে, তো মনে করো এটা একটা আয়তকার ক্ষেত্র। ঠিক আছে, তো এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য a আর প্রস্থ মনে করো b, তাহলে পরিসীমা 160, তাহলে 2 ইন্টু a প্লাস b, এটা 160। তাহলে শুধু a প্লাস b কত হবে? 2 দিয়ে ভাগ করে দাও, 80। দৈর্ঘ্য 10 কমালে, দৈর্ঘ্য যদি আমরা 10 কমিয়ে দিই আর প্রস্থ 10 যদি বাড়িয়ে দিই তাহলে b প্লাস 10, এই দুটো হয়ে যাবে সমান। কেন? কারণ বর্গক্ষেত্র হয়ে যাচ্ছে, বর্গক্ষেত্র বাহু তো সমান। তার মানে a মাইনাস বি ইকুয়াল টু কত হচ্ছে? 10 এদিকে গেলে 20। ঠিক আছে, তাহলে আমরা যেটা পেলাম a প্লাস বি 80 আর a মাইনাস বি 20, এই দুটোকে আমরা যদি যোগ করি তাহলে পাবো কত? 2a। 2a ইকুয়াল টু বি কেটে যাবে, 80 যোগ 20 মানে হচ্ছে 100। তাহলে a সমান কত পাবো? 50। a যদি 50 হয় তাহলে b কত পাবো? b পাবো, দেখো 50 আর 30 হলে 80 হবে, তাহলে b পাবো 30। আর আমাদের বলেছে ক্ষেত্রফল, তাহলে এরিয়া কি হবে? এই দুটোর গুণফল। এরিয়া ইকুয়াল টু 50 ইন্টু 30, 13, 1500। 1500 হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট অঙ্কের প্রশ্ন রয়েছে 39 নম্বর প্রশ্ন। ঠিক আছে, 39 নম্বর প্রশ্ন রয়েছে একটি বর্গাকার ভূমি বিশিষ্ট বাক্সের মেঝের ক্ষেত্রফল এত। দেখো বর্গাকার ভূমি বিশিষ্ট মানে ভূমিটা এরকম হবে, বর্গাকৃতি। ঠিক আছে, মেঝের ক্ষেত্রফল 144, মানে এটা হচ্ছে 144। তাই যদি হয় তাহলে এর প্রত্যেকটা বাহু কত হবে? রুট করে দাও, রুট 144 করলে কত হচ্ছে? প্রত্যেকটা বাহু হচ্ছে 12, তাহলে এর প্রত্যেকটা বাহু 12। বাক্সটির উচ্চতা 10 সেমি, তাহলে এই উচ্চতা আবার রয়েছে কত? 10 সেমি হলে তার ভেতরে প্রতি বর্গ সেমিতে 10 টাকা হিসেবে রূপার পাত বসাতে কত খরচ হবে? তার মানে এইরকম হবে। ঠিক আছে, এবারে বাক্সটির উচ্চতা 10 সেমি হলে
তাহলে এই উচ্চতা 10 সেমি, তাহলে এটাও 10 সেমি। আমরা যদি দেখি এবার যে এক একটা তলের ক্ষেত্রফল কত, দেখো এই তলটার সামনের তলটার কথা যদি ভাবি, ঠিক আছে, দেখো সামনের এই তলটার কথা যদি ভাবি, আমি একটু কালার করলাম, তাহলে এই তলের দেখো এই উচ্চতা 10 আর এই নিচের প্রস্থ হচ্ছে 12, তাহলে এইদিকে উচ্চতা 10, তাই তো, আর এই প্রস্থ 12, তাহলে কত হচ্ছে ক্ষেত্রফল 10 গুণন 12, এই পাশেরটাও 10, নিচেরটা 12, তাহলে এইরকম সবগুলো কতগুলো তল রয়েছে টোটাল 4টি তল, পার্শ্বতলগুলো কত হচ্ছে 4 12 48, 480। আর নিচের তল কত 12 × 12 144, ওপরের তলও এটাও কিন্তু তাই 12 × 12 144, তাহলে টোটাল যোগ হচ্ছে আরও দুটো তল, ওপর তল আর নিচের তল 288। ঠিক আছে, টোটাল তাহলে হয়ে গেল 8 8 8 16 6 হাতে 1 4 6 7। ঠিক আছে, আর আমাদের দেখো 10 টাকা হিসাবে যদি খরচ হয় তাহলে ইন্টু 10, তাহলে 7680, 7680। খুবই সুন্দর প্রশ্ন ছিল এটা। ঠিক আছে, আর কোথায় রয়েছে 44, আচ্ছা আই থিঙ্ক এটাই 44। এই প্রশ্নটা একটু ঢাকা রয়েছে, কোনো অসুবিধে নেই। ঠিক আছে, আমরা দেখছি এ বি এবং সি বৃত্তাকার পথ আবর্তন করছে আর কি, বৃত্তাকার পথ বরাবর একই দিকে একই সময়ে যাত্রা শুরু করলো। ওকে, একই সময়ে যাত্রা শুরু করলো, এ বি ও সি যথাক্রমে এত সেকেন্ড এত সেকেন্ড ও এত সেকেন্ড সেকেন্ডে এক পাক ঘোরে। যদি তারা একই সময়ে একই স্থান থেকে যাত্রা শুরু করে তবে কত সময় পরে আবার তারা মিলিত হবে। আমরা জাস্ট এই ধরনের প্রশ্ন কিভাবে সলভ করি, লসাগু করে, আর কিচ্ছু করতে হয় না, তাই না? তাহলে 252, তারপরে রয়েছে 308 আর 198। ঠিক আছে, 2 দিয়ে কেটে দাও, 2 দিয়ে দেখো 12 দুগুণ 24, 6 দুগুণ 12, 15 দুগুণ 30, 4 দুগুণ 8, এখানে কত হবে 9 দুগুণ 18, তাই না? আর 18, 9 দুগুণ 18, 3 দিয়ে 3 4 12, 3 দুগুণ 6, 154 পড়ে থাকছে, আর 3 দিয়ে 33। আচ্ছা, এখানে আর একবার 3 দিয়ে দেওয়া যাবে, ঠিক আছে, বা এখানে একবারে 9 দিয়ে দাও, একবারে হয়ে যাবে। তাহলে কত হবে দেখো, 9 দিয়ে দিয়ে যদি দেওয়া যায়, 9 1 9, 3 12, 3 36, 4 9 36, আর এখানে তো যাচ্ছে না, 9 কে 9, 6 64 হবে না, আর এখানে 11। তাহলে একবারে আমরা যদি এবার 14 দ্বারা দিই, 14 দিয়ে কত হচ্ছে এখানে 1, আর এখানে হচ্ছে কত 15, সরি 14 দিয়ে দিলে এখানে হচ্ছে কত 11, আর এখানে 11 পড়ে রয়েছে, তাহলে আর একবার আমরা দিতে পারবো 11 দ্বারা 1। তাহলে এখানে দেখো 9 দুগুণ 18, 18 ইন্টু 14 কত হয়, 18 দিয়ে 4 18 72, 2 হাতে 7, 18 আর সাথে হচ্ছে 25 ইন্টু 11, তাহলে 2 2 7 7 2, এত এত সেকেন্ড। ঠিক আছে, এত সেকেন্ড মানে কত মিনিট, এটা হয়ে যাবে তোমাদের 46 মিনিট এবং 12 সেকেন্ড। ঠিক আছে, 60 দিয়ে ভাগ করো তাহলেই হয়ে যাবে 2772, 60 দিয়ে ভাগ করো, দেখো 4 4 6 24, 7 7 2, ও 5 দিয়ে দিলে হয়ে যেত নাকি, 3 হচ্ছে এখানে, সরি 372, তারপরে 6 দিয়ে 6 6 36, 360, নিচে পড়ে থাকলো 12, তাহলে হয়ে গেল 46 মিনিট 12 সেকেন্ড। বুঝতে পারলে? খুব সুন্দর প্রশ্ন ছিল এটা। নেক্সট কোশ্চেন রয়েছে আমাদের একদম কোথায় রয়েছে, 50 নম্বর রয়েছে। ঠিক আছে,
তো এখানে দেখো এটা খুব সহজ প্রশ্ন রয়েছে এবং এই তোমার থামার, ঠিক আছে, গতি, টাইম অ্যান্ড ডিস্টেন্স, এই যে থেমে যায় এতক্ষণ পরে থামে, এই ধরনের অনেকগুলো অঙ্ক তোমাদের করিয়ে দিয়েছি আমি। এখানে বলেছে এক ব্যক্তি 18 কিমি প্রতি ঘন্টা বেগে ঘোড়ায় চড়ে, প্রতি 7 কিমি পর পর যে ঘোড়া পরিবর্তন করার জন্য 6 মিনিট থামে, 90 কিমি যেতে কতক্ষণ লাগবে। তো প্রথম কাজ ধরবো যে 90 মিনিটে কোথাও না থেমে গিয়েছে, তাহলে 18 গতিবেগ 5, 18 90, 5 ঘন্টায় কিন্তু পৌঁছে যেত, কিন্তু না, সে থেমেছে 7 কিমি পর পর থেমেছে, তাহলে 90 কিমি যেতে কতবার থামতে হবে, 7 12 84, পড়ে থাকলো 6, তাহলে 12বার থেমেছে, পরের বার সে একদম পৌঁছে গেছে গন্তব্যে। তাহলে 12বার যদি থামে, 12বারে এক একবার 6 মিনিট করে, 5 12 7, 6 12 72 মিনিট, 72 মিনিট মানে 1 ঘন্টা 12 মিনিট, 1 ঘন্টা 12 মিনিট। তাহলে টোটাল সময় লাগছে কত, 5 ঘন্টা আর 1 ঘন্টা, 6 ঘন্টা 12 মিনিট, 6 ঘন্টা 12 মিনিট, অপশান সি। ঠিক আছে, 6 ঘন্টা 12 মিনিট, অপশান সি। এই যে প্রশ্নটি রয়েছে প্রফিট অ্যান্ড লসের, একদমই ইজি কোশ্চেন রয়েছে। যারা রেগুলার বেসিসে ক্লাস দেখো তাদের এখান থেকে যতগুলো প্রশ্ন ছিল তার সবগুলো অ্যান্সার তোমরা করতে পারবে, যেভাবে আমরা প্রিপারেশন করেছিলাম। ঠিক আছে, তো এখানে বলেছে এক অসাধু ব্যবসায়ী জাল বাটখারা ব্যবহার করে কোনো দ্রব্যের ক্রয় এবং বিক্রয় উভয় ক্ষেত্রে 10% করে ঠকায়। 10% মানে কত, 1/10। ঠিক আছে, 10% মানে কত, 1/10। তাহলে মনে করো একবার ঠকিয়েছে, 10 টাকার পরিবর্তে 11 নিয়েছে, আবার 10-এর পরিবর্তে মনে করো 11, এইভাবে ভাববে 10 10-এ 100, এখানে 121, তাহলে মোটের উপর 21 টাকা বেশি মানে 21% প্রফিট। ঠিক আছে, 21% কিন্তু হয়ে গেল প্রফিট। আমরা চলে যাব নেক্সট প্রশ্নে। টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে রয়েছে খুবই সহজ প্রশ্ন, এ বি এর দ্বিগুণ কর্মক্ষম, তাহলে এ আর বি, বি এর দ্বিগুণ, তাহলে বি যদি 1 ইউনিট করে এ করবে 2 ইউনিট, এফিসিয়েন্সিটা। এ ও বি একত্রে যে কাজ 6 দিনে করে, তাহলে টোটাল এফিসিয়েন্সি কত, 2 আর 1-এ 3 ইউনিট, 6 দিনে তারা টোটাল যদি করে 3 6 18 ইউনিট কাজ হচ্ছে টোটাল কাজ। ঠিক আছে, এ একা কত দিনে করবে, তাহলে 18 ইউনিট কাজ, এর এফিসিয়েন্সি 2, 9 দিনে করবে। খুব সহজ প্রশ্ন ছিল এটা, 9 দিনে করবে। ঠিক আছে, 9 দিনে করবে। নেক্সট কোশ্চেন কোথায় রয়েছে, নেক্সট কোশ্চেন রয়েছে 53 নম্বর কোশ্চেন, এবং এটা রয়েছে খুব সহজ প্রশ্ন। দেখো, মাতা ও কন্যার বর্তমান বয়সের অনুপাত 7:1, 5 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 4:1, 5 বছর পর, তাহলে এই গ্যাপ হচ্ছে 5 বছরের, তবে তাদের বর্তমান বয়সের পার্থক্য কত। দেখো এখানে পার্থক্য যদি আমরা দেখি, দুজনের বয়সের পার্থক্য 7 আর 1-এর পার্থক্য হচ্ছে 6, তাহলে আমরা 6 বের করবো, 6 ইন্টু এখানে ডিফারেন্স কত 5, ইন্টু নিচের ডিফারেন্স কত 4 - 1 মানে হচ্ছে 3-এর, ডিভাইডেড বাই এই ক্রস মাল্টিপ্লিকেশন করো, 7 একে 7, 4 একে 4, ডিফারেন্স কত 7 - 4-এর 3, তাহলে 3 দিয়ে ভাগ, 5 6 30, অ্যান্সার হয়ে গেল 30। জাস্ট এক লাইনে অঙ্ক, কিচ্ছু নেই। তো তোমরা নিয়মিত যদি ক্লাসগুলো ফলো করো তাহলে এই প্রশ্নগুলো কোনো সমস্যা তোমাদের তৈরি করবে না পরীক্ষায়। 57 নম্বর প্রশ্নে চলে এলাম আমরা। চৌবাচ্চা একটি ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা খালি হয় 8 মিনিটে। ঠিক আছে, পূর্ণ চৌবাচ্চা খালি হয় 8 মিনিটে মানে -8। একটি নল দিয়ে প্রতি মিনিটে 5 লিটার জল চৌবাচ্চায় প্রবেশ করলে চৌবাচ্চাটি সম্পূর্ণ ভর্তি হতে 24 মিনিট। এই কোশ্চেনটাই না আমার একটু মনে হচ্ছে কোথাও একটা সমস্যা রয়েছে। ঠিক আছে, এই কোশ্চেনটায় আমার মনে হচ্ছে কোথাও একটা সমস্যা রয়েছে। একটি চৌবাচ্চা, দেখো একটি ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা খালি হয় 8 মিনিটে, তাহলে -8 নিলাম। একটি নল দিয়ে প্রতি মিনিটে 5 লিটার করে জল চৌবাচ্চায় প্রবেশ করলে চৌবাচ্চাটি সম্পূর্ণ ভর্তি হতে 24 মিনিট সময় লাগবে। আমার মনে হয় প্রশ্নটা এখানে মিস্টেক আছে, এখানে ভর্তি নয়, এখানে হবে খালি। ঠিক আছে, খালি হতে, তো আমি খালি হলে কী হবে সেটা ধরেই করাচ্ছি তোমাদের। সম্পূর্ণ খালি হতে 24 মিনিট সময় লাগে, তাহলে এখানেও -24 হচ্ছে। তাহলে এখান থেকে আমরা যদি লসাগু করি কত হচ্ছে 24, তাহলে এখানে 3 8 24, আর এখানে হচ্ছে কত 24 একে 24, এটা মাইনাস,
তাহলে এখানে একটা জিনিস মাথায় রাখো, -3 থেকে এখানে -2, তাহলে টোটালে এখানে এখানে কিন্তু দুটো নল রয়েছে, একটা নল এবং একটা ছিদ্র, ঠিক আছে? এখানে রয়েছে নল এবং ছিদ্র, আর এখানে রয়েছে শুধু নল। তাহলে নল 3 ইউনিট জল বাইরে বের করে, সরি এটা ছিদ্র, ছিদ্র 3 ইউনিট জল প্রত্যেক মিনিটে বের করে। আর এই নল যখন চালু থাকছে তখন মাত্র নল এবং ছিদ্র দুটো একসাথে 1 মিনিট করে জল বাইরে বেরোচ্ছে। তাহলে যে নলটা রয়েছে সেই নলটা কিন্তু ইনলেট পাইপ, নলের এফিসিয়েন্সি কত এখানে 2 জন আর -1 -3, তাহলে টোটাল গিয়ে দাঁড়াচ্ছে -1 + 3 মানে হচ্ছে 2 ইউনিট। তাহলে নলের এফিসিয়েন্সি 2 ইউনিট। তাহলে টোটাল যদি 24 ইউনিট জল বাই চৌবাচ্চায় কত লিটার জল, তাহলে টোটাল যদি 24 ইউনিট জল খালি করতে হয় তাহলে দ্বিতীয় নলের কত সময় লাগবে? আচ্ছা, দ্বিতীয় নল বলেছে প্রতি মিনিটে 5 লিটার জল চৌবাচ্চায় ভর্তি করে, তাহলে টোটাল ভর্তি করতে কত সময় লাগবে? 24 ইউনিট জল, 2 ইউনিট প্রত্যেক মিনিটে ভর্তি করে, 12 মিনিট। তাহলে 1 মিনিটে যদি 5 মিনিট করে 5 লিটার করে জল ভরে, তাহলে 5 × 12 = 60 লিটার জল টোটাল ভরবে 12 মিনিটে। তার মানে এটাই চৌবাচ্চার ক্যাপাসিটি 60, ঠিক আছে? অর্থাৎ এখানে খালি হতে হবে, তাহলে কোশ্চেনের হিসেবে অ্যান্সারটা আসবে, আদারওয়াইজ কিন্তু আলাদা অ্যান্সার আসবে যেটা অপশানে নেই। এখানে দেখো 58 নম্বর যে প্রশ্ন রয়েছে, এক ব্যক্তি 2 বছরে 8% চক্রবৃদ্ধি হারে এত টাকা সুদ পেল, তার আসলের পরিমাণ কত? এক ব্যক্তি 58 নম্বর কোশ্চেন, এক ব্যক্তি 2 বছরে 8% চক্রবৃদ্ধি সুদের হারে এত টাকা সুদ পেল, তাহলে 8% মানে কত? 8% মানে 8/100, 4 × 2 = 8, 4 × 25 = 100, ঠিক আছে? তাহলে 25 × 25, 2 বছরে যেহেতু রয়েছে, বা আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা একবারে রেশিও মেথডেও করতে পারি। কিভাবে? দেখো, আমরা যদি 25 টাকা রাখি সেটা বের হবে কত? 27 টাকা, তাই তো? তাহলে 2 বছরে পাওয়ারে 2 চাপিয়ে দাও, তাহলে 25 মানে 625, আর 27 স্কোয়ার মানে 729, ঠিক আছে? দেখো 27 মানে কি 3 নং 27 ইন্টু 3 নং 27, তাহলে 9 9 81 ইন্টু 3 3 9, তাহলে 9 × 9 8 নং 72, 729। তাহলে এখান থেকে কতটা বাড়লো? দেখো 25 আর এখানে 725 যদি থাকতো তাহলে 100 হতো, তার মানে এখানে আমাদের বেড়েছে 104। এই 104 মানে আমরা দেখতে পাচ্ছি 83.2, ঠিক আছে? তাহলে প্রিন্সিপাল মানে কত? প্রিন্সিপাল 625, তাহলে 625 মানে কত হবে? 104 চলে এলো নিচে, দশমিক উঠিয়ে নিচে একটা 10 নামিয়ে নিলাম। দেখো খুব সহজ, এটাতে 8 4 × 32, 8 × 8, তাহলে এটা দিয়ে এটাকে আমরা যদি গুণ করি কত? 8 দিয়ে 5 × 40 0 হাতে 4, 8 × 2 = 16 আর 4 × 20 0 হাতে 2, 6 × 8 = 48 0 50 50, তাহলে এক ঘর পরে দশমিক কেটে গেল, শুধু পড়ে থাকলো 500 টাকা। খুব সুন্দর প্রশ্ন, কিছু নেই সেই রকম। দেখো প্রত্যেকটা প্রশ্ন খুবই সুন্দর প্রশ্ন রয়েছে এবং খুব সুন্দর প্রশ্ন এসছে কিন্তু পরীক্ষায়। 62 নম্বর প্রশ্ন রয়েছে, 40 কিমি প্রতি ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন একটি স্থানে পৌঁছাতে 60 কিমি প্রতি ঘন্টা বেগে ধাবমান অপর একটি ট্রেন থেকে এত ঘন্টা বেশি সময় নেয়, স্থান দুটির দূরত্ব কত? তাহলে দেখো আমরা যদি ধরি দূরত্ব x কিলোমিটার, তাহলে প্রথম যে ট্রেনটা বেশি সময় নিচ্ছে সেটার গতিবেগ 40 দিয়ে ভাগ করলাম, আর দ্বিতীয়টার গতিবেগ কত? 60 দিয়ে ভাগ করলাম। এই সময়ের যে পার্থক্য সেটা দেওয়া আছে 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা মানে 3/2। লসাগু করো, 40 দিয়ে দেখো 3x - 2x = 3/2, তাহলে ওপরে হচ্ছে শুধুমাত্র x সমান কি হচ্ছে 3/2, আর 120 চলে যাচ্ছে ওপরে,
যদি বুঝতে অসুবিধা হয় আমরা এখানে কেটে দিতে পারি। দেখো 2 দিয়ে এটা কেটে দিলাম, তাহলে কত হচ্ছে 60, আর উপরে 3x মাইনাস 2x মানে x, তাহলে 3 6 18, 180, 180 হচ্ছে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। ওকে, তোমরা যদি মনে করো তাহলে এখান থেকে যে রিজনিংগুলো এসছে সেগুলো আমি সলভ করে দেবো, ঠিক আছে? কমেন্ট করে জানাবে। 12 জনের একটি অভিযাত্রী দলে 24 এবং 26 বছর বয়সের পরিবর্তে দুজন এলে গড় বয়স 2 বছর বৃদ্ধি পায়। এই যে গড়ের অঙ্ক, এগুলো অঙ্ক আমি অনেকবার করিয়ে দিয়েছি তোমাদের, হয়তো যারা রেগুলার ক্লাস করেছো তাদের কোনো রকম সমস্যাই হয়নি পরীক্ষায়। 12 জনের একটি অভিযাত্রী দলে, তাহলে 12 জনের দলে যদি 2 বছর করে গড়ে বেড়ে যায়, তাহলে টোটাল বাড়লো 12 দুগুণ 24 বছর বেড়ে গেল টোটাল। আর এখানে এই দুজনের টোটাল বয়স কত হচ্ছে, যারা বেরিয়ে গেছে 24 প্লাস 26 50, ঠিক আছে? তাহলে 50 আর এখানে 24 টোটাল হচ্ছে, তাহলে যে নতুন এসে তাদের বয়স 74, তাহলে অ্যাভারেজ কত হবে 2 দিয়ে ভাগ করো 37 বছর। 72 নম্বর এখানে একটা অঙ্ক রয়েছে এবং এটা আমি তোমাদেরকে সব থেকে সহজে সলভ করা শেখাবো, ঠিক আছে? সব থেকে সহজ পদ্ধতিতে। দেখো কি করব, প্রথমে দেখো এখানে একটা রিলেশন, এখানে একটা রিলেশন, টোটাল দুটো রিলেশন, আর ভেরিয়েবল রয়েছে এক্স ওয়াই জেড, তিনটে ভেরিয়েবল, দুটো রিলেশন। মাথায় রাখবে দুটো রিলেশন থেকে দুটোই ভেরিয়েবলের মান বের করা যায়, সো একটা মান আমরা ইচ্ছে করে 0 পুট করব, তাহলে জেড এর মান 0 পুট করে দাও। তাহলে এই জেডও 0 হয়ে যাবে, এক্স ওয়াই জেড এখানেও 0 গুণ করলে 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে। পরে থাকলো এক্স প্লাস ওয়াই সমান কত 9, আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 31, আর এখানে রয়েছে কত এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান কত, ঠিক আছে? এখানে আমি আবার নিজেকে একটু হাইড করে দেবো তাহলে দেখতে সুবিধা হবে তোমাদের। এবার দেখো আমরা যদি এখান থেকে এক্স কিউব প্লাস ওয়াই কিউব এটার ভ্যালু বের করতে চাই, তাহলে কত হবে এক্স প্লাস ওয়াই, আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান তো জানা আছে, বাট এইটার মান জানা নেই, তাই তো? এক্স ওয়াইয়ের মানটা জানা নেই, আমরা বের করব কিভাবে? দেখো এক্স প্লাস ওয়াই এই মানটা যদি আমরা স্কোয়ার করি তাহলে পাচ্ছি 9 9 81। ওকে, তাহলে এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy ইকুয়াল টু 81, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে কত হবে 31, তাহলে 2xy ইকুয়াল টু 81 মাইনাস 31 মানে 50, এটুকু করতেই পারবে তোমরা। সো xy ইকুয়াল টু কত হচ্ছে 25। ওকে, 25। এবার এখানে পুট করে দাও, এক্স প্লাস ওয়াইয়ের মান কত 9, এইখানে পেয়েছি আমরা 9 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে কত 31 মাইনাস এক্স ওয়াই মানে 25 পেলাম, এখানে পেলাম। তাহলে টোটাল কত হচ্ছে দেখো 9 ইন্টু 31 মাইনাস 25 মানে 6, 6 নং কত 54, 6 নং 54। দেখো এটা সব থেকে সহজ পদ্ধতি, ঠিক আছে? সব থেকে সহজ পদ্ধতি এটা, আশা করি কারো কোথাও অসুবিধে হলো না। এটা তো একদমই বাচ্চা প্রশ্ন রয়েছে, কোনো কিছু করারই নেই, ঠিক আছে? পার্সেন্টেজ থেকে রয়েছে, পরীক্ষার্থীদের 85% ইংরেজিতে পাশ করে এবং 80% অঙ্কে পাশ করে, 10% উভয় বিষয়ে ফেল করে। এগুলো পাস এগুলো ফেল একই জিনিসে নিয়ে যেতে হবে আমাদের। এই এতজন পাস যদি করে 100 জনের মধ্যে, তাহলে ফেল করেছে বাকি 15%, আর এখানে রয়েছে বাকি 20% ফেল করেছে, আর গড়ে দেখছি 10% ফেল করেছে। আমরা এখান থেকে ভেন ডায়াগ্রাম করব, তাহলে এই মাঝখানে 10 15 আর 10-এর পার্থক্য হচ্ছে 5, তাহলে এখানে বসাবো 5, 20 মাইনাস 10 মানে হচ্ছে 10, এখানে বসাবো 10, তাহলে টোটাল এখানে ফেল ক্যান্ডিডেট বেরিয়ে যাবে উভয় বিষয়ে 10 10 20 আর যোগ হচ্ছে 5 মানে 25, তাহলে পাস্ট ক্যান্ডিডেট কত বাকি 75%, এটাই অ্যান্সার 75%, ঠিক আছে? শতকরা 75 জন পাস করেছে। ঠিক আছে, নেক্সট 78 নম্বর কোশ্চেন। দেখো এত ইন্টু 10 মানে কত হচ্ছে 21.3, এত ইন্টু 100 মানে কত হচ্ছে 3 মাইনাস করছি এখানে
21.3 প্লাস এত ইন্টু 1000 মানে 3 ঘর পরে দশমিক সরবে 2121.2। এই তো গল্প, কিচ্ছু আছে? এটার সাথে এটা যোগ করো, এটা বিয়োগ করে দাও, তাহলে 0.5 আর 21 হচ্ছে 42 আর 21 মাইনাস হচ্ছে এটা 321.3। তাহলে এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 2 আর এখানে 18। সো অপশান ডি 1821.2। ঠিক আছে, কিচ্ছু নেই দেখো অঙ্কটিতে, আশা করি বুঝতে পেরেছো। দেখো 125 পাওয়ার এক্স সমান 3125 যদি হয় এক্স এর মান কত? তাহলে 125 পাওয়ার যদি এক্স হয় আমরা কি করব, সব থেকে ছোট 5-এ নিয়ে যাই। তাহলে 5-এর কিউব করলে 125 আর উপরে এক্স ছিল, তাহলে 5-এর কিউব 5-এর পাওয়ার 3x। আর এখানে 3125 মানে এইভাবে করতে পারো তোমরা, যে 3125 মানে দেখো আমি এখানে একটু দেখাই তোমাদের। 3125 আমরা যদি এভাবে করি 5 গুণন কত হবে, 5 6 30, 5 2 10, 5 5 25, তাহলে 5 গুণন 625, 625 মানে আবার কত, 25-এর স্কোয়ার। তাহলে কত পেলাম, 5 ইন্টু 25 মানে 5-এর স্কোয়ার, তার আবার স্কোয়ার, তাহলে কত হচ্ছে 5 ইন্টু 5-এর পাওয়ার স্কোয়ার, 4 2 4, তাহলে 5-এর পাওয়ার 5। তাহলে এখানে হচ্ছে 5-এর পাওয়ার 5। ঠিক আছে, হয়ে গেল। তাহলে দুটোরই বেস 5, তাহলে পাওয়ারগুলো ইকুয়াল হয়ে যায়, 3x ইকুয়াল টু 5, তাহলে x ইকুয়াল টু কত হবে 5/3। ঠিক আছে, x ইকুয়াল টু হচ্ছে কত 5/3, 80 হয়ে গেল। এরপরে দেখো আমাদের রয়েছে 83 নম্বর প্রশ্ন। এক ব্যক্তি ব্যাংকে এত % হারে 4 বছরের জন্য ভিন্ন অর্থ জমা রেখেছেন, মেয়াদের শেষে সুদের পার্থক্য 160। আসলে পার্থক্য কত? দেখো মনে করো আসলের পার্থক্য হচ্ছে পি রেখেছে আর P2 রেখেছে, তাহলে এই হচ্ছে পার্থক্য। এটা হচ্ছে টোটাল প্রিন্সিপালের পার্থক্য ইন্টু আর 8% ইন্টু টি, তার মানে PRT ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু ইন্টারেস্টের পার্থক্য 160। বসিয়ে দাও, 8 দিয়ে 4টা, আচ্ছা 8 দিয়ে কেটে দাও, 8 দুগুণ 16 20, 4 দিয়ে কেটে দাও, 4 5 20, তাহলে P1 মাইনাস P2 কত হচ্ছে 500। ঠিক আছে, দেখো কত ইজিলি কিন্তু আমরা সলভ করে ফেলতে পারি এই ধরনের প্রশ্ন, এবং এরই সাথে সাথে টোটাল হয়ে গেল আমাদের সলভ করার যতগুলো প্রশ্ন ছিল। আশা করি সেশনটি তোমাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই প্রত্যেককে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে সমস্ত ক্লাসের নোটিফিকেশান পাবে। এবং অবশ্যই প্রত্যেকে ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবে, এবং তার সাথে অবশ্যই প্রত্যেকে সেশনটিকে লাইক করবে। দেখা হবে আগামীকাল ঠিক রাত্রি 9টা 30 মিনিটে। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ সো মাচ।